হ্যাঁ, ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছ রাধার মা? আহা, কি সুন্দর লাগছে! মনে হচ্ছে যেন ওপরওয়ালা নিজের হাতে প্রকৃতিকে সাজিয়েছেন। এমন শান্তি আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ গো, ওই দেখো পুকুরের জলে সূর্যের আলো যখন ঝিকিমিকি করে, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। উপরওয়ালা আমাদের কম দেননি। হ্যাঁ, এই যে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, এই যে ছেলেটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই যে তুমি আমার পাশে আছো, এর চেয়ে বড় সম্পত্তি আর কি হতে পারে? টাকা পয়সা তো আজকে আছে, কালকে নেই, কিন্তু এই শান্তি চিরকালের। তা তুমি ঠিকই বলেছ, তবে পেটের চিন্তা তো আর যায় না। আজ তো রান্না করার মতো তেমন চালই নেই। তোমাকে তো আবার বেরোতে হবে কাজের খোঁজে। কালকের পান্তা আছে, কিন্তু ছেলেকে কি দেব তাই ভাবছি। চিন্তা করো না, ওপরওয়ালা কোনো একটা ব্যবস্থা করবেন। কালকে মহাজন বাড়ির কাজ করে যে দুটো টাকা পেয়েছিলাম, সেটা তোমার আঁচলে বাঁধা আছে না? তাই দিয়ে চাল আর একটু ডাল নিয়ে এসো। হ্যাঁ, আজকে খিচুড়ি হবে, ছেলেটা খিচুড়ি খুব ভালোবাসে। শুধু চাল ডাল দিলেই তো হয় না, বিমলের পড়ার খরচটাও তো দেখতে হবে। ছেলেটার মাথায় কত বুদ্ধি! মাস্টার মশাই সেদিন বলছিলেন, তোমাদের ছেলেটাকে অবহেলা করো না, ওর মাথায় যা আছে তা দিয়ে ও একদিন অনেক বড় হবে। ওকে যদি ঠিকমতো পড়াতে পারো, তোমাদের আর কোনো অভাব থাকবে না। আমার সব চেষ্টাই তো ওই ছেলেটার জন্য। আমার জীবনটা তো মাঠে খেটেই চলে গেল, রোদে পুড়ে জলে ভিজে। আমি চাই ও যেন মানুষের মতো মানুষ হোক, ওকে যেন আর আমার মতো দিন এনে দিন না খেতে হয়। উপরওয়ালা তোমার মনের ইচ্ছে ঠিক পূরণ করবেন। আমাদের কপালে সুখ না থাকলেও ছেলেদের কপালে তিনি ঠিক সুখ লিখেছেন। তার জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ রাধা, আমাদের তো সুখ নেই, কিন্তু আমার ছেলে যেন সুখে থাকে। আমাদের সুখ নেই কে বলল? বিমলই তো আমাদের সুখ। এই যে তোমার মুখের হাসি আর এই যে বিমলের আনন্দের সাথে খেলাধুলো করছে, এটাই তো আমার কাছে সোনার সংসার। যাও, দুটো পান্তা খেয়ে কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও। দিদি দেখ, আমার ঢিলটা কত দূরে গেল, একেবারে ওই শাপলা ফুলগুলোর কাছে। তুই তো ভারী সাহসী হয়েছিস, কিন্তু মাছ ধরায় আমার সঙ্গে পারবি? বাবা বলেন আমি নাকি তার মতোই পাকা মাছ শিকারী হয়েছি। এই দেখ, আজ সকালেই দুটো পুঁটি মাছ ধরেছি। মাছ চচ্চড়ি করবে। আমি তো মাছ ধরতে চাই না, আমি বড় হয়ে অফিসারের মতো বড় চেয়ারে বসবো, মাথায় পাখা ঘুরবে। বাবা আর তোমাকে একদম কাজ করতে দেব না। অফিসার? তুই হবি অফিসার? তার জন্য অনেক পড়তে হয় জানিস। শহরে যেতে হয়, কত বড় বড় বই পড়তে হয়। তোর মাথায় এত কিছু ঢুকবে? কেন কেন ঢুকবে না? মাস্টার মশাই তো বলেন আমার মাথা খুব ভালো, আমি সব মনে রাখতে পারি। আমি শহরে যাব, পড়ব, তারপর দেখবি আমাদের আর কোনো অভাব থাকবে না। মায়ের জন্য একটা লাল টুকটুকে শাড়ি আনবো, মা ওটা পরলে ঠিক রানীর মতো লাগবে। বাবার আর কাজই করতে হবে না। বাহ, তোর তো অনেক পরিকল্পনা। আর আমার জন্য কি আনবি ভুলে যাস না যেন। তোমার জন্য একটা মস্ত বড় ছিপ আনবো, সারা গ্রাম তোমাকে নিয়ে ঘুরবো, আর ভালো একটা ছেলে দেখে খুব ধুমধাম করে তোমার বিয়ে দিয়ে দেব দিদি। আচ্ছা ঠিক আছে, করিস, কিন্তু তার আগে চল দুটো শাপলা তুলে নিয়ে যাই। মাছ ভাজা করবে বলেছে, খেতে যা লাগে না গরম ভাতের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলো, কিন্তু দিদি আমাদের এই পুকুরটা খুব সুন্দর তাই না? জলটা কি পরিষ্কার! আমি যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই, এখানে এসে বসলে আমার সব ক্লান্তি চলে যায়। আমি বড় হলেও এই জায়গাটা ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। কে তোকে যেতে বলেছে? আমরা সবাই এখানেই থাকবো, মা, বাবা, তুই আর আমি। আমাদের এই পুকুর পাড়েই তো আসল শান্তি। শহরের ওই ঘিঞ্জি জায়গায় মানুষ থাকে কি করে কে জানে। বিমল, পড়া শেষ করে খেতে আয় বাবা, অনেক রাত হয়েছে। মা, আর একটু। কিন্তু খালি পেটে পড়াশোনা হয় নাকি? সারাদিন খেলছিস, তারপর থেকে বই নিয়ে বসেছিস, শরীরটাও তো দেখতে হবে। আয় বাবা, গরম গরম ভাত আর শাপলার তরকারি।
বাবা আমি বড় হয়ে কি হব জানো? কি হবি রে বাবা? মাস্টার মশাই হবি নাকি ডাক্তার? গ্রামের মানুষগুলোর খুব উপকার হবে তাহলে। না না, আমি অফিসার হব, কালেক্টর সাহেব। সবাই আমাকে সম্মান করবে। তারপর তোমাকে আর অন্যের জমিতে কাজ করতে দেব না। তুমি আর মা শুধু বারান্দায় বসে গল্প করবে আর আরাম করবে। ওপরওয়ালা তোর কথা যেন শোনেন রে। আমাদের আর কি চাওয়ার আছে? শুধু তোরা দুজন মানুষের মতো মানুষ হ, ভালো থাক, তাহলে আমাদের সব কষ্ট সার্থক হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, তোর বাবা সারাদিন রোদে পুড়িয়ে জলে ভিজে যে পয়সা রোজগার করে তার পুরোটাই তোদের জন্য। তুই যদি বড় হয়ে তার মুখটা উজ্জ্বল করতে পারিস, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমি ঠিক পারবো মা, আমি কথা দিচ্ছি। তোমাদের কোনো কষ্টে আমি থাকতে দেব না। আমাদের এই ভাঙা ঘর আমি পাকা করে দেব। যা যা, এবার মায়ের কথা শোন, খেতে যা। অনেক রাত হয়েছে, কালকে সকালে আবার তোকে অনেকটা হেঁটে স্কুলে যেতে হবে। শরীরে শক্তি না থাকলে পারবি না। যা যা, ঘুমিয়ে পড়। যাচ্ছি বাবা। এই যে মশাই, শুনছেন? এদিকে আসুন। এটা কি আপনার বাড়ি? আগে বাবু, আমারই বাড়ি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এই গ্রামে তো আগে দেখিনি। আমার নাম রায় চৌধুরী, আমি শহর থেকে আসছি। আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ, পুকুরটাও বেশ বড়। সে তো ওপরওয়ালার দয়া বাবু, আমরা বংশ পরম্পরায় এখানেই থাকি। আমার বাবা, তার বাবা, সবাই এই পুকুরের ধারের বাড়িতেই বড় হয়েছে। সে তো বুঝলাম। আসল কথায় আসি, আমি এখানে একটা ফ্যাক্টরি করতে চাই। দেশের উন্নতি হবে, আপনাদের গ্রামের উন্নতি হবে, 10 জনের কর্মসংস্থান হবে, বুঝতে পারছেন? ফ্যাক্টরি এই পুকুর পাড়ে? কিসের ফ্যাক্টরি বাবু? এখানে ফ্যাক্টরি হলে তো আমাদের এই শান্তি আর থাকবে না। ওসব অনেক বড় ব্যাপার, আপনারা বুঝবেন না। মূল কথা হলো এই জায়গাটা আমার চাই। আপনাকে আমি ভালো দাম দেব, এমন টাকা দেব যে আপনার 7 পুরুষ বসে খেতে পারবে, শহরে গিয়ে পাকা বাড়ি বানিয়ে থাকতে পারবেন। বলেন কি বাবু? এই ভিটে মাটি তো আমার প্রাণ। আমার বাবা, তার বাবা সবাই এখানে জন্মেছে, এখানেই মরেছে। এই মাটির সঙ্গে আমাদের নারীর টান। এই মাটি আমি বেচতে পারবো না বাবু। টাকা দিয়ে কি হবে? এই পুকুর, গাছপালা, এই শান্তি তো আর টাকায় কিনতে পারবো না। আরে রাখেন আপনার শান্তি। টাকা থাকলে শান্তির অভাব হয় না। পেটে ভাত না থাকলে শান্তি দিয়ে কি করবেন? আমি আপনাকে শেষবারের মতো বলছি, ভেবে দেখুন। ভালোয় ভালোয় রাজি হয়ে গেলে আপনারই লাভ। আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব। না বাবু, 10 লাখ কেন? 1 কোটি টাকা দিলেও আমি পূর্বপুরুষের ভিটে ছাড়তে পারবো না। আমাকে মাফ করবেন, আপনি অন্য কোথাও জায়গা দেখুন। তুমি আমাকে জায়গা চেনাবে? ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে আমি জানি। এর ফল কিন্তু ভালো হবে না রমেশ। আমার নামটা মনে রাখবে, রায় চৌধুরী। জমিদার বাবু, আমাকে বাঁচান। আপনি ছাড়া আমার আর কেউ নেই। এক শহরে বাবু আমার ভিটে মাটি কেড়ে নিতে চাইছে। আরে আরে, ওঠো ওঠো রমেশ, পায়ে পড়তে হবে না। কি হয়েছে সব খুলে বলো। কে তোমার জায়গা নিতে চেয়েছে? হ্যাঁ, আমার এলাকায় এমন বুকের পাটা কার হলো? হ্যাঁ, এক রায় চৌধুরী বাবু বলছেন ওখানে মদের না কিসের একটা ফ্যাক্টরি বানাবেন। আমি না বলায় আমাকে খুব হুমকি দিয়ে গেছেন, বলেছেন ফল ভালো হবে না। আপনি আমাদের মালিক, আপনি ছাড়া আমাদের আর কে আছে? আপনি একবার বারণ করে দিলে উনি আর এগোতে সাহস পাবেন না। রায় চৌধুরী, শুনেছি নামটা। শহরের অনেক বড় ব্যবসায়ী। তা তোমাকে তো ভালো দাম দিতে চেয়েছে নিশ্চয়ই। বাবু, টাকা দিয়ে কি হবে? ওই পুকুর, ওই মাটি, ওটাই তো আমার সব। আমার পূর্বপুরুষের ভিটে মাটি আমি কি করে ছাড়বো? আপনি একটু দেখুন বাবু, রক্ষা করুন। আরে চিন্তা করছো কেন? আমি থাকতে তোমার জমির দিকে কে চোখ তুলে তাকায় আমি দেখব। তোমার ভালো মন্দ দেখবার দায়িত্ব তো আমারই। আমি দেখছি ব্যাপারটা। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও, আমি ওই রায় চৌধুরীকে ডেকে কথা বলবো। জমিদার বাবু, আপনি আবার শেষ ভরসা। আমি জানতাম আপনি আমাদের নিরাশ করবেন না। তাহলে আমি এখন আসি বাবু। যাও যাও রমেশ, যাও। আমি সব সামলে নেব, কোনো চিন্তা করো না।
তাহলে জমিদার বাবু কি ভাবলেন? আমার প্রস্তাবটা কি আপনার পছন্দ হয়েছে? কাজটা কি হবে? প্রস্তাব তো ভালোই রায়চৌধুরী মশাই, কিন্তু রমেশ বড় নাছোড় বান্দা। সে তার বাপদাদার ভিটে ছাড়তে নারাজ। আজকে সকালেই আমার কাছে এসে কান্নাকাটি করে গেল। আরে ওসব কান্নাকাটি দুদিনেই চলে যাবে। আসল কথা বলুন, কাজটা হবে তো? এই ব্যাগে যা আছে তাতে আপনার ওই রমেশের মতো 10টা পরিবার কেনা যায়, আর এরা তো শুধু অগ্রিম। আপনি শহরের লোক, গ্রামের মানুষের মন বোঝেন না। তবে টাকার মন আমি ভালোই বুঝি। চিন্তা করবেন না, কাজ আপনার হয়ে যাবে। ওকে উচ্ছেদ করবার ব্যবস্থা আমি করছি। কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু জানি 1 মাসের মধ্যে আমার ওই জায়গাটা খালি চাই। ফ্যাক্টরির লাইসেন্সের জন্য ওপর মহলে সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু জায়গার অপেক্ষা। হয়ে যাবে। ওই জমির মালিকানা সংক্রান্ত কিছু পুরনো কাগজ আমার কাছে আছে। একটু এদিক ওদিক করলেই প্রমাণ করে দেওয়া যাবে যে ওই জমির আসল মালিক রমেশ নয়, ওটা খাস জমি যা আমার অধীনে। তারপর ওকে উচ্ছেদ করতে আর কতক্ষণ? ওকে বলবো সরকারের নির্দেশ। বেচারা আর কি করবে? বাহ, আপনার মাথায় তো দারুণ বুদ্ধি। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এই নিন আপনার অগ্রিম। কাজ হয়ে গেলে বাকি টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ফ্যাক্টরিটা একবার চালু হলে দেখবেন টাকার নদী বইবে। আপনারও ভাগ থাকবে তাতে। নিশ্চিন্তে থাকুন, পুকুর পাড়ের জমি এখন থেকে আপনার। রমেশের সোনার সংসার এবার ভাঙবেই। কি গো, তোমার মুখটা এত শুকনো কেন? সব ঠিক আছে তো? জমিদার বাবু তো ভরসা দিয়েছেন, কিন্তু আমার মনটা কেন জানি কু ডাকছে। আজকে কাছারি বাড়িতে গিয়েছিলাম তার সঙ্গে আরেকবার দেখা করতে। পিয়নটা আমাকে ঢুকতেই দিচ্ছিল না, বলল জমিদার বাবু খুব ব্যস্ত। ব্যস্ত? তোমার চেয়ে জরুরি কাজ তার আবার কি আছে? তুমি তো বিপদে পড়ে গিয়েছিলে, উনি তো তোমাকে ভরসা দিলেন। সেটাই তো বুঝতে পারছি না। আর ওই শহরের বাবুটাকে আজকে আবার জমিদার বাড়ির দিক থেকে আসতে দেখলাম। একটা বড় গাড়ি নিয়ে এসেছিল। দুজন কি নিয়ে যেন হাসাহাসি করছিল। বলো কি গো, তাহলে কি জমিদার বাবু আমাদের সঙ্গে কোনো ছলনা করেছেন? টাকার লোভে পড়ে আমাদের সর্বনাশ করবেন না তো? চুপ করো, অলক্ষণে কথা মুখে আনতে নেই। তিনি আমাদের গ্রামের মালিক। আমাদের বাবা ঠাকুরদার আমল থেকে আমরা তার সাথে আছি। তিনি কেন আমাদের ক্ষতি করবেন? আমার কিন্তু একটুও ভালো লাগছে না। উপরওয়ালার কাছে দিনরাত প্রার্থনা করছি যেন কোনো বিপদ না আসে। ভয় পেও না, আমি কালকে আবার জমিদার বাবুর কাছে যাব। একটা হেস্তনেস্ত করতেই হবে। সাবধানে থেকো, এই লোকগুলো ভালো নয়। ওদের চোখে আমি লোভ দেখেছি, মায়া দেখিনি। জমিদার বাবু, একবার বাইরে আসুন। আমার সঙ্গে এমন ছলনা কেন করলেন? আপনার পেয়াদারা আমার বাড়িতে গিয়ে সব ভাঙচুর করবার হুমকি দিচ্ছে কেন? কিসের ছলনা রমেশ? আইন যা বলে আমি তাই করেছি। সরকারি লোকেরা খতিয়ে দেখেছে ওই জমির আসল মালিক তুমি নও। ওটা খাস জমি যা আমার অধীনে। সরকারের নির্দেশে ওখানে ফ্যাক্টরি হবে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার কাছে আমার বাবার আমলের দলিল আছে। আপনি টাকার লোভে একটা গরিবের সর্বনাশ করছেন। মুখ সামলে কথা বলো রমেশ। তুমি আমার নামে অপবাদ দিচ্ছ। তোমার এই দলিল জাল। পেয়াদা, ওকে এখান থেকে দূর করে দাও। আর কালকে সকালের মধ্যে যদি জায়গা খালি না করে তাহলে ঘর দোর ভেঙে গুঁড়িয়ে দেবে, বুলডোজার লাগিয়ে সব উড়িয়ে দেবে। এমন করবেন না বাবু। আমাদের মাথা গোঁজবার ওইটুকুই তো আশ্রয়। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি এই বর্ষার দিনে কোথায় গিয়ে দাঁড়াবো? আপনার পায়ে পড়ি, দয়া করুন। দয়ার যুগ শেষ হয়ে গেছে রমেশ। এটা ব্যবসার যুগ। রায়চৌধুরী এখানে ফ্যাক্টরি বানালে গ্রামের উন্নতি হবে, কত লোকের কাজ হবে। মদের ফ্যাক্টরি দিয়ে কিসের উন্নতি হবে বাবু? আপনি তো সব জেনেও একটা অধমকে প্রশ্রয় দিচ্ছেন। গ্রামের যুবকদের সর্বনাশ হবে। ওপরওয়ালার বিচার করবেন, আপনিও এর ফল ভোগ করবেন একদিন। ওপরওয়ালা অনেক ওপরে থাকেন রমেশ। নিচে যা হয় তা আমার ইশারায় হয়।
তোমাকে শেষবারের মতো সাবধান করে দিলাম, কালকের পর তোমাকে যেন আর এই জমিতে না দেখি। যাও যাও, দূর হও এখান থেকে, যাও। কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখবি উপরওয়ালা আমাদের জন্য এর চেয়েও ভালো কিছু ভেবে রেখেছেন। আমাদের বাড়িটা ওরা ভেঙে দিল কেন মা? আমাদের পুকুরটা, আমাদের বই খাতাগুলো সব তো মাটির নিচে চাপা পড়ে গেল। বাবা কোথায়? দিদিও তো নেই। তোর বাবা আর দিদি কাজের খোঁজে গেছে, একটা মাথা গোজার ঠাঁই তো জোগাড় করতে হবে। আমরা আপাতত এখানেই থাকবো। জমিদার খুব খারাপ লোক, তাই না মা? আর ওই শহরের বাবুটাও। আমি ওদের কোনো দিন ক্ষমা করব না। আমি বড় হয়ে ওদের শাস্তি দেব। ছি বাবা, অমন কথা বলে না। শাস্তি দেওয়ার মালিক উপরওয়ালা। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা বড় রাখতে হবে। হিংসে দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু ওরা তো আমাদের সব কেড়ে নিল, আমাদের পুকুর, বাড়ি, ঘর। আমার খুব কষ্ট হচ্ছে মা। কষ্টকে শক্তি বানা বাবা। আজ যারা আমাদেরকে কাঁদিয়েছে, একদিন সময় তাদেরও কাঁদাবে। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। তুই শুধু একটা কাজ করবি, পড়াশোনাটা ছাড়িস না। আমি না খেয়ে থাকবো, তাও তোর পড়ার খরচ জোগাবো। তুই পারবি না বাবা? আমি পড়বো মা, অনেক পড়বো, অনেক বড় হব। তারপর আমাদের ওই জায়গাটা আমি ঠিক ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিলাম। 10টা বছর কেটে গেল বিমল। ভাবা যায়? মনে হয় এই তো সেদিনের কথা। সে ভাঙা পরিত্যক্ত বাড়িতে বসে মায়ের কোলে মাথা রেখে কাঁদছিলি, আর আজ তুই এত বড় অফিসার। আমার সব মনে আছে দিদি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। মায়ের সেই ছেঁড়া শাড়ির আঁচলে মুখ লোকানো, বাবার সেই অসহায় দৃষ্টি, কিছুই ভুলিনি আমি, ভুলতে পারি না। বাবা তো সেই শোকের পরেই মারা গেলেন। মা আজও মাঝে মাঝে পুকুরটার কথা বলেন, আমার সোনার সংসারটা ওরা কেড়ে নিল। আর বেশি দিন নয় দিদি, আমার বদলির অর্ডার এসে গেছে। আমাদের জেলারি কালেক্টর হিসেবে আমি চেয়েই এই পোস্টিংটা নিয়েছি। বলিস কি? এই তো দারুণ কথা। তাহলে তো আমরা সবাই ফিরছি। হ্যাঁ দিদি, আমি ফিরছি। মাকে ছুঁয়ে যে প্রতিজ্ঞাটা করেছিলাম সেটা পূরণ করবার সময় এসে গেছে। রায়চৌধুরীর ওই মদের ফ্যাক্টরি আমাদের গ্রামটাকে শেষ করে দিয়েছে, কতগুলো পরিবার নষ্ট হয়েছে। কিন্তু ওরা এখন অনেক প্রভাবশালী। জমিদার হরিনাথ আর রায়চৌধুরী দুজনেই এখন এলাকার মাথা। টাকার জোরে ওরা সবকিছু কিনে নিয়েছে। ওদের সঙ্গে লড়তে পারবি তো? আমি আইনের পথে লড়ব। আমার কাছে এখন ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আর সবচেয়ে বড় কথা, আমার বুকে সেই 10 বছর আগের আগুনটা এখনো জ্বলছে। আমি শুধু আমাদের ভিটে ফিরিয়ে আনবো মা। ওই বিষের ফ্যাক্টরিও আমি চিরদিনের জন্য বন্ধ করব। আমি তোর সঙ্গে আছি ভাই। যে কোনো প্রয়োজনে শুধু আমাকে বলবি। বাবার স্বপ্ন তুই পূরণ করেছিস, এর থেকে আর বড় কি আছে? কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কি চাই? আমাকে চেনবার কথা নয়, কিন্তু আমি আপনাকে ভালোভাবেই চিনি জমিদার বাবু। আমি রমেশের ছোট ছেলে বিমল, সেই যে পুকুর পাড়ের রমেশ। রমেশ? কোন রমেশ? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা বাবা, এত বছর পর হঠাৎ? বেশ বড় হয়ে গেছো দেখছি। কি করতে আসলে? আমি এই জেলার নতুন কালেক্টর। কালেক্টর তুমি? এ তো খুব আনন্দের কথা। আমাদের গ্রামের ছেলে এত বড় পদে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আনন্দ করবার সময় আপনি পরেও পাবেন। আমি কিছু পুরনো হিসেব মেলাতে এসেছি। 10 বছর আগে আপনি কিছু জাল দলিলের ভিত্তিতে আমার বাবার পৈতৃক জমিটা দখল করেছিলেন। সেই সংক্রান্ত ফাইলটা আমি আবার খুলেছি। ও সব তো অনেক পুরনো কথা বাপ। ভুল হয়ে গেছিল, বয়স হয়েছে, সব মনেও থাকে না। আমি বুঝতে পারিনি। এখন বোঝার সময় এসেছে। আপনার বিরুদ্ধে ভূমি দখলের মামলা হবে, আর রায়চৌধুরীর ফ্যাক্টরি লাইসেন্স নবীকরণের আবেদন আমার টেবিলেই পড়ে আছে। ফ্যাক্টরিটি যে খাস জমির উপর বেআইনিভাবে দাঁড়িয়ে আছে, সেই প্রমাণও আমার হাতে। আমি লাইসেন্স বাতিল করছি। বাবা, ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুড়ো মানুষ, ছেলে মেয়েরা আছে। এই বয়সে জেলে পাঠিয়েও না, সব ফিরিয়ে দিচ্ছি।
ক্ষমা? যেদিন আমার বাবা আপনার পায়ে পড়েছিল সেদিন আপনার মনে দয়া হয়নি? যেদিন আমার পরিবারকে ঘন বর্ষার মধ্যে পথে বসিয়েছিলেন সেদিন আইন কোথায় ছিল? আইন সবার জন্য সমান জমিদার বাবু। আপনার পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। মিস্টার কালেক্টর, আপনি আমার ফ্যাক্টরির লাইসেন্স বাতিল করতে পারেন না। আমার কাছে সব বৈধ কাগজপত্র আছে। আপনি জানেন আমি কে? আপনার সব কাগজপত্র আমি দেখেছি মিস্টার রায়চৌধুরী, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ফ্যাক্টরি থেকে যে দূষিত রাসায়নিক বর্জ্য পাশের পুকুর আর নদীতে মেশে, তার জন্য পরিবেশ আইন অনুযায়ী আপনার ফ্যাক্টরি বন্ধ হতে বাধ্য। ওসব ছোটখাটো সমস্যা 2-4 টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যায়। নতুন কালেক্টর এসেছে, নতুন রেট হবে। আপনি শুধু বলুন আপনার রেট কত টাকা চাই আপনার, বলুন। আপনি বোধহয় আমাকেও জমিদার হরিনাথের মতো কেনবার চেষ্টা করছেন, তাই না? কিন্তু দুঃখের বিষয়, আমার কোনো দাম নেই, আর থাকলেও সেটা দেওয়ার ক্ষমতা আপনার নেই। তুমি আমাকে চেনো না ছোকরা? আমার হাত অনেক লম্বা। মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত আমার চেনা লোক আছে। তোমার এই চেয়ারটা আমি 1 মিনিটে কেড়ে নিতে পারি। চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু তার আগে আপনাকে বেআইনিভাবে জমি দখল, পরিবেশ দূষণ এবং গত 10 বছর ধরে কর ফাঁকির যে একাধিক মামলা আছে আপনার, সেগুলো তো আপনার লম্বা হাত হয়তো জেল পর্যন্ত পৌঁছাবে না রায়চৌধুরী মশাই। তোমাকে খুব চেনা চেনা লাগছে। কে তুমি? আমি রমেশের ছেলে বিমল, যে পরিবারকে আপনি 10 বছর আগে পথে বসিয়েছিলেন। আমি ফিরে এসেছি আমার পরিবারের সম্মান এবং গ্রামের শান্তি ফিরিয়ে দিতে। আপনার খেলবার সময় শেষ রায়চৌধুরী মশাই। এবার আইন তার নিজের খেলা খেলবে। রমেশের ছেলে তুমি? আমি 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 সব হারিয়ে ফেললাম। দেখো মা, আমাদের পুকুরটা আবার আগের মতো হয়ে গেছে। বিমল সরকারি লোক লাগিয়ে সব আবর্জনা পরিষ্কার করিয়েছে। জলটা আবার কি সুন্দর টলমল করছে। সব উপরওয়ালার ইচ্ছে আর আমার বিমলের চেষ্টা। তোর বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। উনি বলতেন, এই মাটি আমাদের মা, আর সেই মায়ের কোলেই আমরা ফিরে এসেছি। আমি শুধু আমার কর্তব্য করেছি মা। এই মাটির ঋণ আমার উপর ছিল, বাবা আর তোমার কাছ থেকে পাওয়া শিক্ষা ছিল। ফ্যাক্টরিটা তাহলে সত্যি সত্যি বন্ধ হয়ে গেল? হ্যাঁ দিদি, রায়চৌধুরী আর জমিদার দুজনেই এখন আইনের হেফাজতে। তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফ্যাক্টরির জায়গায় এখন গ্রামের ছেলে মেয়েদের জন্য একটা নতুন স্কুল আর একটা হাসপাতাল তৈরি হবে। তার অনুমোদনও আমি করিয়েছি। আমাদের সোনার সংসারটা তুই আবার ফিরিয়ে দিলি বাবা। সংসার তো ভাঙিনি মা, শুধু কিছুদিনের জন্য মেঘে ঢাকা পড়েছিল। আজকে আবার নতুন ভোর হয়েছে। দেখো, পুকুরের জলে সূর্যের আলো ঠিক আগের মতোই ঝিকমিক করছে। মনে হচ্ছে যেন বাবা আকাশ থেকে আমাদের দেখে হাসছেন। হ্যাঁ ভাই, বাবা যেখানেই থাকুন তার আত্মা শান্তি পেয়েছে। চল ঘরে চল, আমি আজ নিজের হাতে পায়েস রান্না করব। অনেক বছর পর আমার সেই পুরনো জায়গায় ফিরে পেয়েছি। চল বাবা, ঘরে চল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।